This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদাব, নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো আজকে মূলত এই ভিডিওটা করা আমার এক ছোট্ট ভাই, যে নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের খুব ভালো ফ্যান বলো, এবং ভিডিও তৈরি করে, আমিও তৈরি করি, আমাদের মতো একজন ফলোয়ার বা অনুগামী আর কি। তো তার নাম হচ্ছে শাহানুর ব্লগ। মোবাইল স্ক্রিনে আমার তার ফটোটা দেখতে পাচ্ছ। এই শাহানুর ভাইয়ের জন্য মূলত আজকে ভিডিওটা করা। শাহানুর ভাই একটা ব্লগ করেছে, করে বলেছে যে যারা যারা আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের কে ভালোবাসে তারা কেন আজকে প্রতিবাদ করছে না। কারণ একটা মানে ভণ্ড হুজুর যাকে বলা হয়, তার সাবস্ক্রাইবার হচ্ছে 1 মিলিয়নের কাছাকাছি, কিন্তু তার ভিডিও দেখে মাত্র, ভিডিও ছাড়লে এখন বর্তমানে ভিডিও দেখে মাত্র হয়তো গেলে 1000ও দেখলো না, এরকম টাইপের আর কি। তো যাই হোক, সেই লোকটা আর কি, এই ভণ্ড হুজুর যার আমার মোবাইল স্ক্রিনে তার ফটোটা দেখতে পাচ্ছ, তো সে নওশাদ সিদ্দিকী ভাইজান এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের নামে উল্টোপাল্টা কথাবার্তা বলছে, সমস্ত কিছু নিয়ে মানে নানান কিছু কথাবার্তা বলছে, নেগেটিভ কমেন্টসগুলো করছে, সেগুলো আমি দেখছিলাম। তো কেন এই শাহানুর মানে আমাদের যে শাহানুর ব্লগস রয়েছে, এই ছোট্ট ভাইটা, সে একটা কমপ্লেন করেছে, আমরা কেন যারা নওশাদ সিদ্দিকী ভাইজান এবং আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে ভিডিও করি কেন সেটা নিয়ে প্রতিবাদ করছি না, সেটাই হচ্ছে তার প্রশ্ন মূলত। দেখো ভাই, শাহানুর ভাই, তোমাকে বলতে চাই, কিছু মানুষ রয়েছে, সেক্ষেত্রে সেই মানুষগুলোকে নিয়ে কথা না বলাটাই বেটার। কারণ কি জানো, একটা কথা আছে, হাতি চলে বাজার, কুত্তা ভকে হাজার। অর্থাৎ যদি আমরা সমস্ত দিক থেকে আমরা ফলো করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই এই যে যার 1 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার, অথচ তার ভিডিও ছাড়লে হিসাব মতো তো 5 লাখ 10 লাখ মানে 5 লাখ 6 লাখ 7 লাখ এরকম পর্যন্ত তো আর মানে ভিডিওতে ভিউজ সঙ্গে সঙ্গে আসার কথা, কিন্তু সেটা আসছে না। কেন? নেগেটিভ বা অন্যায়ের প্রশ্রয় দিলে কখনো সেটা কোনোদিন হয় না। কারণ ন্যায় অন্যায় সব কিছু বোঝে। হয়তো কেউ ক্ষমতার জোরে থাকে বা মানুষ কিছু বলতে চায় না, মুখ খোলে না, কিন্তু ভিতরে তো তার তো আগুনটা জ্বলতে থাকে। তেমনি এই যে এই ভণ্ড হুজুর, তিনি আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিয়ে উল্টোপাল্টো ভিডিও তৈরি করছে। কেন করছে? কারণ তার চ্যানেলটা বসে যাচ্ছে, এই যেখানে মানে 1 মিলিয়নস আর কি, বা সাবস্ক্রাইবার হয়েও যেখানে তার 5000 ভিডিও লোক তার ভিডিও দেখে না। তাহলে এইবার কি হচ্ছে, একটা আমি কি বলেছি, একটা হাতি চলে বাজার, কুত্তা ভকে হাজার। তো এই ক্ষেত্রে এই যে একজন ভালো মানুষকে যদি নিয়ে যদি আরও নেগেটিভ কিছু বলা যায়, তাহলে তার ভক্তরা, এত কোটি কোটি ভক্ত রয়েছে আব্বাস সিদ্দিকী ভাইজান এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের, তাহলে সেই ভক্তরা তার ভিডিওটা দেখবে, ইন্টারেস্ট জাগবে তাদেরকে। তাই সবাইকে বলবো, বুদ্ধি দিয়ে সবসময় কাজ করতে হয়। এই যে ভণ্ড হুজুর, তাকে মানে দেখো, আমি কাউকে অশ্রদ্ধা করছি না, কিন্তু তার মানে চালচলন, আবভাব, তার মানে কি বলবো আর কি, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সেস, সেটা দেখতে কেমন, সেই বলবো আর কি। এই ব্যক্তিগুলো ভিডিওগুলো যারা আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী ভাইজান যারা রয়েছেন, তারা এদেরকে স্কিপ করে যান, এবং এদেরকে স্কিপ করে যাওয়াই বেটার। কারণ ও চাইছে মানে কোনো একটা ভালো মানুষের হাত ধরে উঠতে। তো ভালো মানুষের হাত ধরে উঠতে গেলে কি করতে হবে? ও তো আগে নেগেটিভ জিনিস করে এসছে। নেক্সট হচ্ছে আবার কি, শাসক দলের বিরুদ্ধে বলতে চাইছে না। ভালো করে বুঝবে লজিকটা। শাসক দলের বিরুদ্ধে বলতে চাইছে না, তার হয়তো কোনো বাধ্যবাধকতা রয়েছে, তাই জন্য সম্ভবত। তো সেক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে বলতে চাইছে না। আবার এদিকে নওশাদ সিদ্দিকী ভাইজান এবং আব্বাস সিদ্দিকী ভাইজানকে অ্যাটাক করতে হবে। কারণ এরা জানে নওশাদ সিদ্দিকী ভাইজান এবং আব্বাস সিদ্দিকী ভাইজান ধার্মিক লোক, এবং তারা হচ্ছে কি মানে সোশ্যাল রিফর্মার, ভালো মানুষ। তাই জন্য তারা কি বলবো আর কি, বাজে কথাটা বলবে না এই সমস্ত মানে এতিবেতি ইউটিউবার বা এই সমস্তগুলোকে নিয়ে। তাই সেই সুযোগটাকে সে কাজে লাগিয়ে কি করছে, দুটো দিক থেকে উঠতে চাইছে। এক হচ্ছে কি, শাসকগুলোরও রোষে পড়তে চাইছে না। দ্বিতীয় হচ্ছে কি, আব্বাস ভাইজান এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের যে কোটি কোটি মানে ভক্তরা যারা রয়েছে, এবং সাধারণত মানুষ, এসসি এসটি সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ, যারা সবাই কিন্তু এখন আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী ভাইজানকে চাইছে পশ্চিমবাংলার একটা ভালো জায়গায় পজিশন দিতে, এবং ভালো জায়গায় মানে বাংলাকে কিন্তু একমাত্র লিড করতে পারবে তারাই, অর্থাৎ নওশাদ সিদ্দিকী ভাইজান। তো সেক্ষেত্রে তাদেরকে যদি আমি
নেগেটিভ কিছু বলতে পারি, তাহলে তার ভক্তরা, তার অনুগামীরা সবাই কিন্তু তার ভিডিওটা দেখবে, তাতে তার ভিউজ বাড়বে এবং সাবস্ক্রাইবার বাড়বে। তাই আমি বলবো যে শাহানুর ভাই, যে আমার ছোট্ট ভাই খুব ভালো ছেলে, একদম পুরো একনিষ্ঠ ছেলে, তার মতো ছেলে হয় না। আমার সাথে যদিও তার পরিচয় হয়নি, মানে তার ভিডিওগুলো আমিও দেখি এবং আশা করছি সেও আমার মনে ভিডিওগুলো দেখে। তো খুবই মিষ্টি একটা ছেলে এবং কি বলবো আর কি, সহজ সরল সিধা একটা ছেলে, বাচ্চার ছেলে। তাই জন্য তিনি আব্বাস ভাইজান এবং নওশাদ সিদ্দিকী ভাইজান যে তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামে তিনি মানে লড়াকু, যেমন আমরাও মানে যতটা পারি আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের জন্য করে থাকি, তেমনি এই আমাদের শাহানুর ভাইটাও কিন্তু তাদের জন্য মানে নিজে কন্ট্রিবিউশন করছে। তো ভাইকে বলবো, ভাই এই সমস্ত আজে বাজে ইউটিউবার যেগুলো রয়েছে সেগুলোকে স্কিপ করে চলো, মাথা বুদ্ধি খাটিয়ে কাজ করবে। কারণ একটা কথা আমি বলি, বাংলার মানুষ সমস্ত কিছু বোঝে। আজকে এই যে ইউটিউবার লেঙ্গুর এর মতো দেখতে থাকে, ঠিক আছে, হ্যাঁ, তো সে যে মানে কি বলবো আর কি, ভিডিও এই সমস্ত কিছু করছে নেগেটিভ, একটাই কারণটা হচ্ছে কি, তাকে নেগেটিভ ভিডিও করে আব্বাস ভাইজান এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের নেগেটিভ ভিডিও করে তাকে উঠতে হবে, এটাই তার অ্যাম্বিশন, তাছাড়া আর কিচ্ছু না। ও দেখবে কিছুদিন পরে আবার মানে যখন দেখবে যে তোর এদিকে সবাই তার ভিডিওটা কেউ দেখছে না, তখন আবার অন্যদিকে রূপ নিয়ে নেবে। এইটা হচ্ছে স্ট্র্যাটেজি। না হলে দেখো, এই ছেলেটাকে বলো না, ওকে ও যে বিধানসভায় থাকে সেই বিধানসভায় জানে কি, ও জানা আছে কি জানি না, যে নেতা মন্ত্রীদের সঙ্গে যদি চলে থাকে যে শাসক দলের, তাদেরকে জিজ্ঞেস শোনো, আমিও তোমাদেরকে বলি, আমি একজন শাসক দলের খুব ভালো মানে কর্মী বলো নেতা বলো ছিলাম। এখন অ্যাক্টিভভাবে মিটিং মিছিলে যাই না, টোটাল পুরো স্কিপ করে এসেছি একটাই কারণ যেখানে অন্যায় হচ্ছে আমি মুখ খুললে সে অন্যায় মানে প্রশ্রয় দেওয়ার জন্য 5 জন লোক বসে থাকে। তাই জন্য আমি দেখলাম এই দল আমার থাকাই প্রয়োজন নেই। আমার নিজের ওয়ার্ডের যে মেম্বার, সেই মেম্বারও আমি জিতিয়েছি টিএমসিপির পক্ষ থেকে, নিজের আমার আত্মীয়, খেটে পরিশ্রম করে নিজের গার্ডের টাকা খরচা করে 20 বছর এই দলের জন্য স্যাক্রিফাইস করেছি, কিছু পাইনি। আর ওই যে মানে ওই যে কি বলবো, ইউটিউবার যার 1 লক্ষ মিলিয়ন মানে বলে 1 মিলিয়ন যে সাবস্ক্রাইবার করেছে, বা যে এখন আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিয়ে উল্টোপাল্টো ভিডিও করছে, তার উদ্দেশ্য বলি, তুমি তোমার ওই বিধানসভার কতটা তুমি জানো সেটা আমার জানা নেই। কারণ আমি এই বিধানসভার এমপি এমএলএ থেকে শুরু করে সমস্ত কিছুর সঙ্গে আমি ছিলাম, থেকে আমার জীবনের 20খানা বছর আমি হারিয়ে ফেলেছি। একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং, অন গড বলছি, আল্লাহর মানে কি, আল্লাহর কিরা বলো, ঈশ্বরের দোয়াই বলো, সমস্ত কিছু বাবা মার দিব্যি দিয়ে বলছি, আমার জীবনে অনেকগুলো বছর এই দলের সঙ্গে থেকে হারিয়ে ফেলেছি। ওয়ার্ডে জিতিয়েছি, মেম্বার করেছি, কিচ্ছু দিতে পারবে না, কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই। চটি ক্ষয়ে গেছে, নিজের গাঁটের মানে বাবা মার রক্ত জল করা পয়সা এই দলের পিছনে ঢেলেছিলাম আমি, রুলিং দলের পিছনে মেম্বার দাঁড় করিয়েছি। কি হলো ফায়দা? কিছুই হলো না। উপরন্তু এখন জানো পাড়ায় কি বলে, পাড়ায় এখন আমার নিজের মেম্বারও বেরোয় না, সেও এখন রুলিং দলের মেম্বার রয়েছে, ওর ডিউটি আমার সাথে আমার আত্মীয় সাজেশন নেয়, সাজেশন দিই, ডিউটি হচ্ছে পঞ্চায়েতে যাওয়া, তাছাড়া ঘর থেকে বেরোয় না। কেন জানো? কারণ আমরা এখন এখানে থাকলে আমাদেরকে লোক চোর চোর বলে কথা বলে, বিশ্বাস করবে? মানে যখনই দেখছি যে আমরা একটা শিক্ষিত ছেলে হয়ে এদের সঙ্গে থাকছি, তখন এই চারপাশে যে সমস্ত মানে পারিপার্শ্বিক ঘটনাগুলো ঘটছে, আমি নিজে শিকার হয়ে গেছি, নিজের দলে থেকে নিজে আমার বিরুদ্ধে কত রকম অ্যালিগেশন আনা হয়েছে, মানে ভাবতে পারবে না। এখন মনে আমি অনেক ভালো আছি, বিশ্বাস করবে, অনেক ভালো, মানে নিশ্চিন্তে ঘুমোতে পারছি। তার কারণটা কি জানো তো? এইখানে থাকলে, এই দলের মধ্যে থাকলে, ওই একটা কাজ করতে যাচ্ছি, 5টা গোষ্ঠী হয়ে যাচ্ছে, ওই কন্ট্রাক্টর যে আসছে তার উপর ফোর্স ক্রিয়েট করা হচ্ছে। এবার আমি ভালো মানুষ, যে আমি চাই পাড়ার উন্নতি হোক, পাড়ার ইয়ে হোক, সেটা যারা দুর্বৃত্তরা হতে দিচ্ছে না দলের। এবার দুর্বৃত্তদের সংখ্যা 3টে হয়ে যাচ্ছে, আর ভালো মানুষের সংখ্যা 1টা হয়ে যাচ্ছে দলে। তখন কি হচ্ছে? তখন ভালো মানুষের গুলোকে চেপে বসে থাকতে হচ্ছে টিএমসিবির থেকে, একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং বলছি, যার জন্য এখন বসে গেছি। এবার যদি বলো যে তুমি নওশাদ সিদ্দিকী ভাইজান এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের এত গুণগান গাইছো কেন? গুণগান নয় বন্ধুরা, আমি এই দলে থেকে আমি দেখলাম যে আমার, বললাম এমপি এমএলএ থেকে শুরু করে সবার সাথে আমার ফটো রয়েছে, এবং আমি তাদের সঙ্গে সমস্ত জায়গায় গেছি, মিটিং মিছিল আমার নিজের গাড়ির টাকা খরচা করে গাড়ি লোক নিয়ে গেছি, ওই 21শে জুলাই থেকে শুরু করে সমস্ত জায়গায় বন্ধুরা। কিন্তু গিয়ে নিটফল 14 বছর মানে
এই 10 থেকে 12 বছর বা 20 বছর আমার জীবনের লাইফগুলো পুরো নষ্ট হয়ে গেছে। সেই সময়টা যদি আমি পড়াশোনা করতাম না, তাহলে আমি এতদিন সেন্ট্রাল গভর্নমেন্টে ভালো জায়গায় চাকরি পেয়ে যেতাম। এরকম শুধু আমি নয়, এই রুলিং দলের শাসক দলের মধ্যে এই পুরো 95% যারা ইয়াং জেনারেশন তাদের লাইফ শেষ। কারণ স্বচ্ছভাবে তো কোনো চাকরি হয়নি। প্রথমত দেখো, আমি একদম পুরো ফ্র্যাঙ্কলি স্পিকিং বলছি, আজকে 26,000 যে চাকরি গেছে, কটা দেখো তো এখানে টিএমসিপি নিচুতলার কর্মী, মানে গ্রাম বাংলায় যারা পতাকা লাগায়, সেই সমস্ত ছেলেরা, গরিব ঘরের ছেলেরা চাকরি পেয়েছে বা তাদের চাকরি আছে, দেখাতে পারবে? যায়নি তাদের চাকরি, কারণ তাদেরকে চাকরি দেয়নি। এই কলকাতার যারা রয়েছে বৃত্ত সম্পূর্ণ নেতারা, তারাই কিন্তু সমস্ত কিছু করেছে বন্ধুরা। আর নিচুতলার কর্মীরা আজকে 20 বছর খেটে তারা কিন্তু রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, কোনো কিচ্ছু লাভ নেই। তাই জন্য এখন আমি এখান থেকে বেরিয়ে আসছি। এইবার ওই যে ইউটিউবার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার যার কথা বলছো, শানুর ভাই, আমি তোমাকে বলে রাখছি, ও 2-3 দিন এরকম থাকবে, ওর চ্যানেলে উঠে যাবে, আমি তোমাকে বলে রাখছি। কারণ অন্যায়ের বিরুদ্ধে থাকলে তুমি যতই যাই কিছু করো, পশ্চিমবাংলায় 10 কোটি মানুষ বসবাস করে এখানে, তাই তো? তার মধ্যে আমি মনে করলাম বর্তমানে যে আমাদের মতো ভালো যারা রয়েছে, দেখো প্রত্যেকটা দলে ভালো মন্দ সবাই রয়েছে। আমি আমার এই ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানে দেখবে প্রত্যেকটা দলকে নিয়ে ভিডিও করি। ভাইজানকে নিয়ে বেশি করি, কারণ তার আদর্শ ভালো লাগে, সে সত্যি কথা বলে, ন্যায্যতা নিয়ে লড়াই করে, তাই জন্য ভাইজানকে নিয়ে ভিডিও করি। কিন্তু এখানে আমি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভালো কাজগুলো করেছে সেটা নিয়েও আমার ভিডিও আছে, এমনকি সিপিএম যে ভালো কাজগুলো করেছে সেটা নিয়েও ভিডিও আছে, বিজেপি যে ভালো কাজগুলো করেছে সেটা নিয়েও ভিডিও আছে। প্রত্যেকটা দলে ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে থাকে বন্ধুরা। কিন্তু যখন করাপশন 95% চলে আসে, তখন সেই দলের মধ্যে যে ভালো মানুষগুলো সেগুলো জায়গা পায় না। আমাদের মতো যে ভালো মানুষগুলো আমরা সবাই সরে এসেছি, আমরা এখন ইম্পার্শিয়াল, কোনো দল করি না। কিন্তু যে ভালো মানুষটা, যে মানে এই যে অন্যায় অবিচার বিরুদ্ধে প্রতিবাদ করছে, তার পক্ষ হয়ে কথা বলতেই হবে বন্ধুরা। না হলে কিন্তু সমাজে এতটা অন্যায় অবিচার হয়ে যাবে যে তুমি আজকে যদি সরকারি চাকরি করো বা যাই কিছু করো, তো তোমাকে তো সে সরকারের আন্ডারেই তো চাকরিটা করতে হবে। এই যে আমার একটা ভিডিও দেখলে কিছু মানে দুই দিন আগে একটা হেডমাস্টারকে, একটা নিচুতলার এতিপেতি নেতা, একটা হেডমাস্টার যোগ্যতা প্রায় পিএইচডি করা থাকে, কোনো সময় এমএ করা থাকে, বিএড করা থাকে, সেই মাস্টারকে ঘাট ধাক্কা দিয়ে স্কুল চলাকালীন অন ডিউটি তাকে ধাক্কা দিয়ে মারছে। পুলিশ যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিরকম সম্মানহানি হচ্ছে তুমি বুঝতে পারছো। সব পুলিশ তো খারাপ নয় বন্ধুরা, না। নেক্সট হচ্ছে কি, ভিডিও, কিছুদিন আগে দেখছিলাম একটা ভিডিওর মানে বাসস্থান যেখানে ভিডিওরা থাকে, কোয়ার্টার, সেই কোয়ার্টারে কি করে হামলা হলো বন্ধুরা। নারীদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, তো সেক্ষেত্রে দেখো দুর্বৃত্তদের সংখ্যা কম থাকে, কিন্তু সাধারণত মানুষ আমরা ভয়ে বা আমরা কিছু বলি না বলে, মুখ খুলি না বলে তারা পেয়ে বসে। কিন্তু আমরা সবাই যদি একসাথে প্রতিবাদ করি, এই দুর্বৃত্তরা টিকবে না, ধূপে টিকবে না। তো যাই হোক, এবার বলে থাকি, এই যে ইউটিউবারের কথা বলছো না, আমি ওর মানে উনি যে বিধানসভায় থাকে, সেই বিধানসভার সম্বন্ধে আমি একটু বলি। এই বিধানসভাতে 8খানা পঞ্চায়েত রয়েছে, সম্ভবত আমডাঙ্গায়। এই 8খানা পঞ্চায়েতের মধ্যে জানো তোমরা, এই পঞ্চায়েতে রুলিং দলের, এই শাসক দলেরই একজন প্রধানকে পর্যন্ত খুন করা হয়েছে। তোমরা ভাবতে পারবে না কি হয়েছে। সেই প্রধানকে রক্ষা করতে পারছে না। দ্বিতীয়ত হচ্ছে কি, ওই আমডাঙ্গারি আরেকটা পঞ্চায়েতের তোমার উপপ্রধানের স্বামী, সেও মারা গেছে। এবং উপপ্রধান যে পঞ্চায়েতে বাস করে, সেই পঞ্চায়েতের প্রধান যে রয়েছে, সেই প্রধানকে মেরে দলেরই লোক মাথা মুখ ফাটিয়ে দিয়েছে। সেরকম অনেক ভিডিও রয়েছে। এবং ওই ইউটিউবারকে বলবে যে এই জিনিসটা খোঁজ নিতে, কি হচ্ছে, তিনি যে বিধানসভায় থাকে। ঠিক আছে, প্রত্যেক দিন ঝামেলা, গোষ্ঠী এখানে কতগুলো আসে তোমরা জানো না। মানে এই শাসক দলের মধ্যে ওই বিধানসভায় 8খানা পঞ্চায়েতের মনে হচ্ছে 64খানা গোষ্ঠী রয়েছে। তো সেক্ষেত্রে সেটা বলে লাভ নেই, এদের কোনো কথায় কান দিয়ে লাভ নেই। এরা ওঠার চেষ্টা করছে ভাইজান এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের হাত ধরে, এটাই ছাড়া আর কিচ্ছু না। এইবার আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি, দেখো এই যে ইউটিউবারকে কেন আমরা পাত্তা দেব না বা তার কথা নিয়ে আমরা অত গুরুত্ব দেব না, তার কারণটা শুনুন বলি। 8 কোটি মানুষ বর্তমানে একটা ভালো, স্বচ্ছ, দুর্নীতিহীন সরকার চাইছে, এবং সেটা কোয়ালিশন গভর্নমেন্ট হোক
বা অন্য কিছু হোক। তারপরে আমি তোমাদেরকে একটা কথা বলি, আজকে এই যে ইউটিউবার যার কথা বলছো, যার যে নানান কথাবার্তা বলছে, মানে নেগেটিভ কথাবার্তা আব্বাস ভাই এবং নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিয়ে, তো তাকে তোমরা সবাই প্রশ্ন করো না যে ওয়াকফ বিল নিয়ে যখন পশ্চিমবাংলা আন্দোলন করার, সেটি কি মানে ভারতীয় গণতন্ত্রের মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়েছে কিনা আমি জানি না ওই ইউটিউবার, আমাদের আর্টিকেল 19-এ যে সমস্তগুলো আমাদের আর্টিকেল 19 অনুযায়ী প্রত্যেকটা মানুষের শান্তিপূর্ণ এবং নিরস্ত্রভাবে আন্দোলন করার অধিকার রয়েছে। তো ওয়াকফ বোর্ড দিয়ে যে আন্দোলনটা পশ্চিমবাংলায় করা যাবে না, এটা কে বলেছে? আন্দোলন সবাই করতে পারবে। তো ওয়াকফ বোর্ড নিয়ে উনি যে কথা বলছে, সেই দলের নেতারা কি বলেছে সেটা শোনো বন্ধুরা। তো ইচ্ছা থাকে দিল্লিতে চলে যাক না, এই আইনটা তো দিল্লি পাস করেছে, এই আইনটা তো আমাদের রাজ্য পাস করে। দিল্লি যেতে, দিল্লি কেন যাবে বন্ধুরা? পশ্চিমবাংলায় আমাদের বাসস্থান, আমরা এখানে জন্মগ্রহণ করেছি, সেই হিসাবে বাংলার নাগরিক হিসাবে এখানে শান্তিপূর্ণভাবে নিরস্ত্রভাবে আন্দোলন করার অধিকার সবাই রয়েছে। তাহলে এই ইউটিউবার কেন এটা নিয়ে কোনো কথা বলছে না? আচ্ছা, এটা গেল। দ্বিতীয়ত, এই যে রিসেন্টলি কতগুলো যে ঘটনা ঘটলো, বারাইপুরে যে একটা সংখ্যালঘু ভাইকে যেভাবে হত্যা করা হলো, সেটা নিয়ে কেন এই ইউটিউবার কোনো কথা বলে না? তৃতীয়ত, বীরভূমে একটা সংখ্যালঘু বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হলো, সেটা নিয়ে কেন এই ইউটিউবার কোনো কথা বলে না? এরকম অনেক ঘটনা, অনেক কাণ্ড ঘটে যাচ্ছে। 26,000 যে চাকরি মানে যে গেল, সেটা নিয়ে কেন ইউটিউবার কথা বলে না? আর ওকে লাঠির বাড়ি মারছে, জবার চিল্লাচ্ছে তো আবার লাঠির বাড়ি মারছে আমার মেয়েকে। প্রচন্ড ভাবে নির্যাতিতা করছে, প্রচন্ড ভাবে নির্যাতিতা করছে। আমার মেয়েকে পাবো এটা আশা করছি না, আর আমার মেয়ে যদি কিছু হয়। পুরো খোকলা হয়ে গেছে টোটাল পুরো। আমি বলি, আমরা যারা যে যেখানে ঘর করে সে জানে, আমি তো ওইখানে ঘর করে ছিলাম, তো আমি জানি আমরা যারা ভালো মানুষ রয়েছে তারা এখানে এই দলে থাকতেই পারবো না। কারণ যে একটা মানে আর্থিক যে মানে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি নেই। এবং দলের যে ধরো ইয়াং ছেলেমেয়েরা যারা নামবে, তাদেরকে একটা কর্মসংস্থান বলছি না যে আমি যে দুর্নীতিগ্রস্ত করে যে সমস্ত আমাদের যে যারা আমরা আগে টিএমসি করতাম তাদেরকে সবাইকে চাকরি দিতে, তা নয়। আরে বাবা, বছর যেটা দেখো ব্রাহ্মণ যেটা করেছে, আমি বললাম না সবার আমি কথা বলবো যেটা ভালো কাজ করেছে। ব্রাহ্মণের সময় প্রত্যেকটা বছর কিন্তু এই এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটা হতো, WBCSটা হতো। তার ফলে অন্তত প্রতি বছর 3,000-4,000 ছেলে মেয়েদেরকে নিয়োগ দিলেও সেই নিয়োগটা স্বচ্ছ, মানে আমি মনে করলাম যে 5% এদিকে এদিক হতো, কিন্তু 95% বা আরও 10% বাদ দিয়ে দিলাম, 90% তো অন্তত স্বচ্ছ ছেলেমেয়েরা চাকরি পেত। প্রতি বছর এসএসসিটা হতো। কিন্তু তুমি দেখো 2016 থেকে 2025 সাল পর্যন্ত কটা এসএসসি হয়েছে? যাও 2016-তে একটা হয়েছে, সেটা তাও এই চাকরি যারা পেয়েছে তাদের চাকরি শেষ হয়ে গেছে। এবার এই যে একটা ওই পরীক্ষা যা নিয়েছে, তার মধ্যে আবার কী হবে কোনো ঠিক ঠিকানা নেই। এটা তো গেল। দ্বিতীয়ত, না কোনো পুলিশ ডিপার্টমেন্টে, না স্বাস্থ্য ডিপার্টমেন্টে, কোনো ডিপার্টমেন্টের নিয়োগ নেই। এবং এখন গভর্নমেন্টের বেশিরভাগ সেকশনগুলোকে প্রাইভেটাইজেশন করে দেওয়া হচ্ছে। তোমরা হয়তো জানো না বন্ধুরা, ইলেকট্রিক আমাদের, সেটাও কিন্তু অর্ধেক কিন্তু টোটালি পুরো প্রাইভেটাইজেশন করা হয়েছে। বামফ্রন্টের সময় কিন্তু এটা ছিল না। যে সমস্ত ধরো ওই তারটা ছিঁড়ে গেলে লাগাতে আসতো, সেও কিন্তু সরকারি লোক ছিল, সেও কিন্তু সরকারি চাকরি করতো। যে ইলেকট্রিক যে পোলের তারটা ছিঁড়ে গেলেও সে যারা আসতো রিপেয়ার করতো, সেও কিন্তু সরকারি লোক ছিল। আর এখন টোটাল পুরো যা দেখো কেবিল ফেবিল যা কিছু হচ্ছে, সমস্ত কিছু সব কিন্তু প্রাইভেটাইজেশন। খোঁজ দিয়ে দেখো না, আমার কথা না হলে তুমি প্রত্যেকটা সরকারি দপ্তরে যাও। আচ্ছা, এবার সরকারি হসপিটালের যে টোটালি পুরো পরিষ্কার থেকে শুরু করে অ্যাম্বুলেন্স পরিষেবা সমস্ত কিন্তু সব কিন্তু টোটাল কন্ট্রাকচুয়াল প্রাইভেটাইজেশন দেওয়া আছে। বুঝতে পারলা? তাহলে নিয়োগটা হবে কোথায়? এইবার যে যারা ধরো শিক্ষিত, আমরা টিএমসি থেকে যারা বিলং করতাম পড়াশোনা করে, আমরা কি আশা করছিলাম যে ঠিক আছে আমাদের সরকার রয়েছে, একটা স্বচ্ছ যদি নিয়োগ হয় বা প্রতি বছর যদি এসএসসিটা হয়, পিএসসিটা হয়, WBCSটা হয়, আমরা হয়তো দল দেখো ভালো লাগতো। আমার তো আগে সমস্ত কিছু ভালো লাগতো, কাজকর্ম ছিল। যখন তারপর দেখলাম যে ভাই 3 বছর 4 বছর সে ঠিক ছিল, স্বচ্ছভাবে চলছিল, 4 বছরের পর থেকে দেখছি কি একদম পুরো করাপশন ভর্তি হয়ে গেছে। আমরা যারা ভালো ছিলাম তারা কোনো কথাই বলতে পারতাম না। 4 জন মানে একটা ওয়ার্ডে একজন ভালো মানুষ, যার মুখটাকে দেখিয়ে ক্ষমতায় মানুষকে ভোট দিই। যেমন ধরো আমার ওয়ার্ডে কথা বলছি, আমার ওয়ার্ডে
34 বছর থেকে সিপিএমের এখানে রাজত্ব, এখানে কোনো মানে বিজেপিও নেই সেরকম, আর আমাদের টিএমসিপি ছিলই না। তো 34 বছর পর যখন, অর্থাৎ আমি ধরো 20 বছর এখানে এই ওয়ার্ডে টিএমসিপি রাজনীতিটা করছিলাম, তারপরে থেকে এই ওয়ার্ডে যখন কোনো মানে টিএমসিপির অস্তিত্ব ছিল না, যতবার প্রার্থী দিচ্ছে ততবার হেরেছে। আমার কথা বিশ্বাস না হলে আমার যে ওয়ার্ড 13 নম্বর ভোটে এসে তোমরা যে খোঁজ নিয়ে দেখবে যতবার প্রার্থী দিচ্ছে ততবার হেরেছে। এমনকি এক্স প্রধান যে আমার ওয়ার্ডে ছিল সেও হেরে গেছে। তারপরে আমি নিজে একা লড়াই করে ওয়ার্ডটাকে জিতালাম। তারপরে কি দেখলাম যে আমি জিতিয়ে নিলাম, ভালো মুখটাকে দেখে মানুষ ভোট দিল, তারপর মানুষের সঙ্গে গদ্দারি হইল। কেমন গদ্দারি? এইবার দুর্বৃত্ত যেগুলো রয়েছে আগের, ধাপ্পাবাজ তোলাবাজ এই সমস্ত কিছু, ওরা এসে কি করলো, জায়গাটা নিয়ে গেলো এবং ভালো যে ছেলেটা আছে তাকে সরিয়ে দিল। এবার কে রাজনীতি করবে বলো? এবার এখন যদি আমি এই যে মানুষ এমন ক্ষিপ্ত হয়ে রয়েছে, আমি তো বললাম আমার ওয়ার্ডে যদি ভোট হয়, মানে আমার বর্তমানে যে আমাদের শাসক দল সে 5টা 10টা ভোট পাবে না, দেবেই না। বিরোধী সবাইকে ভোট দেবে মানুষ, কিছু দরকার নেই মানুষের কাছে। এখন বলে আমাদের কিছু দরকার নেই, কি দিবি, কি দেওয়ার আছে? প্রত্যেকটাও বাড়িতে বেকার। আমি যখন লোকের কাছে ভোট চাইতে যাব তখন বলে তুই তো শাসক দলের লোক ছিল, তুই কি পেলি 20 বছর করে? কি উত্তরটা দেবো আমি তাকে বলো? তো এই হচ্ছে কি ব্যাপার। তো এই ক্ষেত্রে এই যে শাহানুর ভাইকে বলবো, এই সমস্ত ইউটিউবারদের কোনো গুরুত্বই দেবে না, কারণ এরা নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস সিদ্দিকী ভাইজানের হাত ধরে উঠতে চাইছে, সোজা কথা। দ্বিতীয় কথা, দেখো ওদেরকে এরকম ধরনের প্রশ্ন করো না যে আজকে যেখানে দীঘাতে যে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু আব্বাস এবং নওশাদ সিদ্দিকী ভাইজান সেই মন্দিরের দিন, উদ্বোধনের দিন যায়নি, ঠিক আছে? সেখানে কে গেছিল? সেখানে যে গেছিল ওই যে ব্যক্তি আরএসএস এর লোক ছিল তাকেই দেখা গেছে। সেখানে কিছু নওশাদ ভাইজান, আব্বাস ভাইজান যায়নি, আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো সেক্ষেত্রে ওই ইউটিউবারদেরকে এই সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞেস করো না। দেখো, একটা সরকারের প্রত্যেকটা কাজ হচ্ছে কি, কোনো মন্দির মসজিদ গঠন করা নয়। দ্বিতীয়টা কথা হচ্ছে কি, আমি একজন নিজে হিন্দু ধর্মের ছেলে হয়ে বলছি, আমরা কখনো চাই না, আমি আগেও বলেছি, আমরা যখন মানে অ্যাক্টিভভাবে আমাদের দলের সঙ্গে দল করতাম টিএমসিপি, তখন আমি এটা বিরোধিতা করতাম। কারণ আরে বাবা, আমাদের এই টাকাটা কোনোদিন পুজোতে লাগে না, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বন্ধুরা। কারণ পুজো অর্চনা হচ্ছে যে কোনো কিছু ক্ষেত্রে সেগুলো একটা সম্প্রদায়ের নিজস্ব মানে বিশ্বাস, সেই বিশ্বাসের ক্ষেত্রে মানুষ কুচকাচ করে যতটা যে সামর্থ্য আছে চাঁদা তুলবে বা ইয়ে করে পুজো করবে। এই ক্ষেত্রে কোনো একটা সম্প্রদায়কে দেওয়া মানে অন্য একটা সম্প্রদায়কে ডিসক্রিমিনেশন করা, তাহলে দুটো সম্প্রদায়ের মানুষের মধ্যে তো ভাগই তো সরকারই করে দিচ্ছে। এটা ভালো করে চিন্তা করো বন্ধুরা। না, আমরা কি বলেছি যে আমরা চাই আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এখানে পশ্চিমবাংলায় আমরা হিন্দু, খ্রিশ্চান, বৌদ্ধ, জৈন প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা শান্তিপূর্ণভাবে সবাই একসাথে ভ্রাতৃত্ববোধ হিসাবে বসবাস করব। তাহলে এখানে দেখো দুর্গাপুজোয় যে টাকাটা দিচ্ছে, আমরা হিন্দুরা কোনোদিন বলিনি যে আমাদেরকে টাকাটা দিতে, ঠিক আছে? এবং আমরা যে সমস্ত নিজস্ব ব্যক্তিগতভাবে পুজো করে তারা কোনোদিন চায় না। এই সমস্ত ক্লাব ফ্লাবগুলো যায় পুজোয় কী হয় তোমরা সকলেই জানো, জোর জুলুমও চলছে, এই সমস্ত কিছু চলছে, সেটা আমরা কোনোদিন চাই না। তো সেক্ষেত্রে এই যে একটা আলাদা মানে দুটো গোষ্ঠী, দুটো জাতি সম্প্রদায়ের মধ্যে একটা বিদ্বেষ তো সরকারই বাদিয়ে দিচ্ছে না। অন্য সম্প্রদায়ের সমস্ত মানুষেরও তো বলতে পারে যে ভাই আমাদেরও টাকা দিতে হবে, ওদেরকেও দেওয়া হয়েছে আমাদেরও দিতে হবে। তো এই ডিসক্রিমিনেশন আমরা কোনোদিন চাই না। আমরা চাই একটা হসপিটাল হোক, সে হসপিটালে সমস্ত ধরনের অ্যাপারেটাস থাকবে, যেখানে সাধারণত মানুষ, এখানে হিন্দু, খ্রিশ্চান, বৌদ্ধ, জৈন, মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ ট্রিটমেন্ট হবে, ভালো ট্রিটমেন্ট পরিষেবা করতে হবে। যেখানে আজকে সরকারি হসপিটালগুলো কি কন্ডিশন, অনেকে বড় বড় লেকচার দেবে। আজকে ওই 1 লক্ষওয়ালা ইউটিউবারকে বলবো, তুমি শুধু তুমি যে বিধানসভায় থাকো সেই বিধানসভা হসপিটালে গিয়ে ট্রিটমেন্টটা করো দেখি, ডেঙ্গুর সময় কি হয়েছিল সেই মানুষগুলোকে জিজ্ঞেস করো কি পরিস্থিতি হয়েছিল ডেঙ্গুর সময়। ওই যে হসপিটাল আছে সেই হসপিটালে কি পরিস্থিতি হয়েছিল তুমি জিজ্ঞেস করবা তোমার লোকাল ওই রুরাল হসপিটালটাতে। সরকারি হাসপাতালে যাও তুমি ট্রিটমেন্ট করতে, তারপর বুঝতে পারবা বড় বড় লেকচার দেওয়ার ভাব। তো বলবো এই সমস্ত ইউটিউবারদের কথায় কেউ কান দেওয়ার কোনো প্রয়োজন নেই।
এরা যেভাবে করছে আপনারা এদের টিভি মানে ভিডিওগুলো যখন দেখবেন না তখন এদের ভিউই থাকবে না, তখন এরা এই সমস্ত ভিডিও করা অলরেডি বন্ধ করে দেবে। কারণ এরা ভিউ পেতে চাইছে মানে একজন ভালো মানুষকে ধরে, আর এবং ওকে আক্রমণ করলে তার তো সদস্য সংখ্যা অর্থাৎ তার যে কোটি কোটি যে মানে কি বলবো আর কি ফলোয়ার অনুগামীরা তারা তো সমানে দেখবে তার ভিডিওটা যতক্ষণ সে এবার ভিডিওটা করেছে, তাহলে তার ভিউয়ার্স বাড়বে, সমস্ত কিছু বাড়বে। এটাই হচ্ছে তার টেকনিক, তাছাড়া আর কিছু না। কারণ ও জানে যে পশ্চিমবাংলায় এত অন্যায় হচ্ছে, আরে ও কি রাজনীতি করে, ও কিচ্ছু জানে না। আমি কি বললাম, এমপি এমএলএ থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছুর সঙ্গে আমি চলতাম, ঠিক আছে, এবং ওয়ার্ডও জেতা আছে বর্তমানে। এবং তার সেই ক্ষেত্রে ও কি রাজনীতি করবে আর কি রাজনীতি কথাবার্তা বলবে। এইবার একটাই কারণ, দেখো একটা ভালো মানুষের প্রয়োজন হয়। আমি দেখেছি এখানে তো আমরা সবাইকে মোটামুটি একবার টেস্ট করে নিয়েছি। প্রথম অবস্থায় যখন স্বাধীন হয় ভারতবর্ষ, তারপরে থেকে আমরা কি দেখেছি এখানে আমরা দেখেছি যে তোমার কংগ্রেস ক্ষমতা ছিল, সে সময় হয়তো আমাদের জন্ম হয়নি। তারপর সিপিএম ক্ষমতায় আসলো, সিপিএম ক্ষমতা যখন চলে যায় তার সময় সে সময় আমরা ছোট ছিলাম, অত রাজনীতি বুঝতাম না। তারপরে সিপিএমের যে লাস্ট কালে যে সমস্ত যে অত্যাচার করেছে, ওরা করেনি যে তা বলবো না, সেটা ভালো কাজও করেছে, অত্যাচারও করেছে। তো সেই পিরিয়ডটা দেখলাম মানুষ আবার ভোট 34 বছর পর সিপিএমকে সরিয়ে দিল, দিয়ে আমাদের যে টিএমসিপি সরকার তাকে ক্ষমতায় নিয়ে আসলো। প্রথম 5 বছর এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বন্ধুরা। আমাদের মাননীয় চিফ মিনিস্টার যেটা বলেছে সেটা ভালো, অনেক কাজ করেছে, রাস্তাঘাট অনেক কিছু করেছে, এটা অস্বীকার কেউ করতে হবে। যেটা যে করেছে সেটা বলতে হবে। কিন্তু পরের যে 5-10 বছর থেকে শুরু করে অরাজকতার সৃষ্টি হচ্ছে, পুরো আউট অফ কন্ট্রোল, মানে দুর্বৃত্তদের হাতে পুরো টোটাল চলে এসছে। তখন আমাদের মতো ভালো ছেলে পেলে যারা রয়েছে তারা এবার আস্তে আস্তে দূরে সরে গেছে। কী করবো আমরা, আমাদের ওখানে জায়গাই নেই, ঠিক আছে। তো এখন আমরা দেখছি, আমরা সিপিএমে দেখলাম, কংগ্রেসকে দেখলাম, ও বিজেপির কথা ছাড়ো এখানে। তার কারণটা হচ্ছে কি, এদের সেই আমরা 2014 সালে যখন প্রধানমন্ত্রী এখানে এসেছিল, কি বলেছিল সারদা নারদার, যে যারা না খাউঙ্গা না খানে দুঙ্গা, এরকম, আমার ভাই হিন্দি ঠিক না, তো সারদা নারদা যারা রয়েছে তাদেরকে ধরে তাদের আমানতকারীদের টাকা ফেরত দেবে। সেই আমানতকারীদের চোখের জল আজকেও পর্যন্ত পড়ছে, এখনও পর্যন্ত কেউ টাকা ফেরত পায়নি। দ্বিতীয় কথা, 26,000 যে চাকরি স্ক্যাম হলো, সেই স্ক্যামের হচ্ছে কি, যারা এই স্ক্যামের সঙ্গে যুক্ত রয়েছে তারা ধরা গেলে এখন আবার তাদের জামিন হয়ে যাচ্ছে, জেল থেকেও বেরিয়ে যাবে। ওই মানে যার কথা বলছে আমাদের যে আগের এক্স মিনিস্টার চ্যাটার্জি মহাশয় এবং অর্পিতা মহাশয়, যারা মিলে করেছে আর কি, কোটি কোটি টাকা পাওয়া গেছে যাদের খাটের তলায়। তো ইডি সিবিআই এসব দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমাদের এগুলো ভালো লাগে না, আমাদের কাউকে বিশ্বাস হয় না, না ইডি না সিবিআই না কাউকে, না জুডিশিয়ারি, কোনো কিছুই যেন এখন বিশ্বাস নেই। কারণ বিশ্বাসটা উঠিয়ে ফেলেছে মানুষের উপরে এরা। এইবার দেখো তারপরে আবার কি হলো, ওই যে আমাদের যে অভয় বন্টিকে হত্যা করা হলো, সেটা কি বিচার হলো? উপরন্তু আজকে অভয়ের বাবা মার উপরে টর্চার করা হচ্ছে বন্ধুরা। তাহলে এই যে অন্যায়গুলো তো আমরা দেখছি, এই অন্যায় দেখে আমরা যারা এখানে ছিলাম তারা সহ্য করতে পারছি না, তারা এখানে থাকতে পারছি না। তাই জন্য আমরা এখান থেকে বলে, ভাই আমি কোনো দলই করবো না, থাকবো এভাবে। এবার একজন ভালো মানুষ, যে ভালো সমাজের পরিবর্তন চাইছে, সমাজটাকে পুরো একদম সুষ্ঠু সবল জায়গায় নিয়ে যেতে চাইছে, তিনি হচ্ছেন নওশাদ সিদ্দিকী ভাইজান। তাই জন্য তাকে নিয়ে দু একটা কথা বলি, ভিডিওটা করি, তাছাড়া আর কোনো কিছুই নয় বন্ধুরা। তো যাই হোক, বলবো সবাইকে, এই সমস্ত যারা ইউটিউবার, যারা এই নওশাদ ভাইজান, আব্বাস ভাইজান নানান কথাবার্তা বলছে, তাদেরকে অ্যাভয়েড করে চলুন। কারণ এরা দেখো, এরা কোথায় ভারতবর্ষে থাকে, পশ্চিমবাংলায় থাকে, কোথায় কোন বাংলাদেশের কোন হুজুরকে বক্তব্য দিয়েছে সেটাকে নিয়ে এরা পড়ে থাকে। আর আমাদের ইন্ডিয়ার হুজুর কি কমা অভাব আছে নাকি? আমাদের ইন্ডিয়ার যারা রয়েছে এক্সপার্ট, যারা ইসলামিক আমাদের ভাই বোনরা রয়েছে বা ইসলামিক ধর্মগুরুরা রয়েছে, তারা অনেক এক্সপার্ট বাংলাদেশের সমস্ত হুজুর পুজোর থেকে। কী জানে বাংলাদেশের? আমাদের এখানে হজ প্রশিক্ষণ টাওয়ার থেকে হজ প্রশিক্ষণ কেন্দ্র অনেক কিছু রয়েছে, তারা আরও অনেক বেটার। তো তাদের কাছ থেকে তুমি জানো, তুমি কোথায় বাংলাদেশের কোন হুরুদাস পাল তাকে তুমি সাপোর্ট করছো এই সমস্ত কথা শুনে। তো এগুলো বাদ দাও, অন্যায় যেটা হচ্ছে সেটার প্রতিবাদটা করতে শেখো, সেই ইউটিউবারকে বলছি। কারণ এমন একটা হয়ে যাবে, কিছুদিন পরে দেখবে তোমার ফ্যামিলির সঙ্গে, পরিবারের সঙ্গে কোনো একটা অন্যায় হবে, তুমি মুখ বুজে বসে থাকবা। কারণ এই যে তুমি অন্যায়কে এন্ড্রস করছো, এই এন্ড্রস করার জন্য ফল তোমাকে ভুগতে হবে। এই হচ্ছে কি ব্যাপার। তো আমরা অন্যায়কে কোনোদিন
এন্ডোর্স করতে পারি না, অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া ঠিক না। এই অন্যায় প্রশ্রয় দেওয়া মানে হচ্ছে কি পুরো সমাজ শেষ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। আজকে নওশাদ সিদ্দিকী ভাইজানের কি রয়েছে বলো তুমি? তেনার রাজনীতি আসার কোনো প্রয়োজন রয়েছে বলো? তার যেটা রয়েছে সেই অনুযায়ী তিনি একজন ভালো ওয়েল এডুকেটেড পার্সন, আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা। তুমি হয়তো তোমরা এডুকেশনটা ভালো করে দেখে নেবে। নওশাদ সিদ্দিকী ভাইজান আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন ভালো ওয়েল এডুকেটেড বয়। একজন ছেলে যদি ভালো করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে তার ভাতের অভাব হয় না। সে টিউশনি করে চলতে পারে, কোনো কোচিং সেন্টারে পড়াতে পারে, সে কোনো জায়গায় তার চলে যেতে পারে। কিন্তু এই যে অন্যায়ের পর অন্যায় যদি এভাবে চলে যেতে থাকে এবং সেটাকে যদি মানে প্রতিবাদ করার লোক না থাকে, কিছু জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার হচ্ছে, তো সেই জায়গায় প্রতিবাদ করার কেউ নেই। ঠিক আছে, কিছু মানুষকে রেখে দিয়েছে, তারা কিন্তু মানে নিজেদের স্বার্থের জন্য এমএলএ এমপি হবে। আমি ওই জন্য বলবো না আমার সরকার কি করছে আমার দরকার নেই। ঠিক আছে, আমি শুধু এমএলএর পদটাকে নেব, এমপির পদটাকে নেব, তারপর আমি ওই প্রধানের পদটাকে নেব, নিয়ে এবার আমার সম্প্রদায় কি বা সাধারণত মানুষের উপর অত্যাচার হচ্ছে আমার দেখার দরকার না। আমি শুধু ওই পদই দরকার, ওখান থেকে আমি টাকা কামাবো। এই ধরনের মানুষরাই থাকবে, তাছাড়া আর কিছু নয়। তাই বলবো, অন্যায় করে যে অন্যায় সহেসে শ্রবহীন তারে তৃণ সমদয়ে। এটাই বলার আছে বন্ধুরা। আজকে ভিডিওটা এটুকুনি। আর আমার ছোট্ট ভাই শাহানুর ভাই, চিন্তা করো না, তুমি তোমার মতো ভিডিও করে যাও। এই সমস্ত ইউটিউবার যারা রয়েছে নেগেটিভ মনোবৃত্তিযুক্ত, তাদের কথা পাত্তা দেওয়ারই প্রয়োজন নেই। ঠিক আছে, তাদেরকে কোনো পাত্তা দেওয়ারই প্রয়োজন মনে করবে না, কারণ এরা এইভাবে চলছে দেখবে এরা পুরো একদম মানে এরা নিজে নিজে থেকে কিছু অন্যায়কে প্রশ্রয় দিতে দিতে দেখবে এরা কোথায় বিলীন হয়ে যাবে। এটা নিয়ম। দেখো, ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয় না। ব্রিটিশরা এখানে 200 বছর রাজত্ব করেছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকমের অত্যাচারী শাসককে দেখেছি আমরা। ঠিক আছে, ভারতবর্ষ এরকম অনেক গেছে আসছে, অনেক যুগ এসছে, আমরা সমস্ত কিছু দেখেছি, কিন্তু পরিবর্তন হয়ে গেছে। অনেক শাসককে দেখেছি, সমস্ত কিছু দেখেছি। পরিবর্তন হবেই, কারণ সৎভাবে চলতে গেলে তবে চলতে পারবে যে কোনো মানুষ, যে কোনো সমাজ, যে কোনো সরকার। আর যখন অন্যায় অবিচার অত্যাচার বেড়ে যাবে, আমাদের গণতন্ত্র একটা আমাদের সেই অধিকার দিয়েছে, সেই রাইটস দিয়েছে। সেই রাইটসটা কি? সেই আমাদের ভোটিং পাওয়ার। 5 বছর অন্তর অন্তর, তাই জন্য সময়টা করা হয়েছে যে 5 বছর হয়ে গেলে আপনারা এই কোনো সরকার এরকম অন্যায় অবিচার হলে তাদেরকে পাল্টিয়ে দিন। এটা সেই সুযোগটা আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা কিছু মানুষ, স্বার্থন্বেষী মানুষ ঘুরে বেড়াই। দ্বিতীয় কথা হচ্ছে কি, অনেক ক্ষেত্রে তোমরা জানো ভোট কি করে হয়, ভোট লুট থেকে শুরু করে রিগিং ছাপা অনেক কিছুই হয়ে থাকে পশ্চিমবাংলায়। তো সেগুলো রোখার দায়িত্ব শুধুমাত্র আব্বাস ভাইজানের নয়, নওশাদ সিদ্দিকী ভাইজানের নয়, বা কোনো সিপিএম, বিজেপি, কংগ্রেস, টিএমসি বা যে কিছু হোক, যারা যেখানে যা কিছু করছে তাদের নয়। পশ্চিমবাংলায় 10 কোটি মানুষকে সেই দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। যদি মনে করেন আপনাদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করবেন এবং সেই ক্ষেত্রে আপনারা নতুন কিছু পরিবর্তন চান এবং যা যা অন্যায় হচ্ছে সে অন্যায়ের বিরুদ্ধে আপনারা ভোট করতে চান, তাহলে আপনাদেরকে সেই দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। কেমন নিতে হবে? ভোট যেদিন হবে শুধুমাত্র আমি মাংসঘাট ভাত ডিম ভাত সমস্ত কিছু খেয়ে দে, হ্যাঁ, ভোট দিতে গেলাম, মাঝপথে দেখা গেলো ভোটটা লুট হয়ে গেল, আমার ভোট দিতে যাওয়ার আগেই ভোট হয়ে গেছে, তো সেভাবে হলে হবে না। একটা পাড়ায় আমি বলছি যদি 2000 ভোটার থাকে, সেই 2000 ভোটার আপনারা একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে ওই বুথটাকে রক্ষা করবেন যেখানে ভোটটা হচ্ছে। সেই বুথটাকে রক্ষা করার দায়িত্ব সাধারণত মানুষ, কারণ দুর্বৃত্ত মাত্র 10-15 জন 50 জন আসবে। তো আপনার পাড়ায় যদি 2000-5000 লোক থাকে, একসাথে যদি রুখে দাঁড়ান, ওই দুর্বৃত্তরা এমনি ছুটে পালাতে বাধ্য হবে। কিন্তু আপনারা তা করেন না, আপনারা ভোট একটা দিয়ে দিলাম বলে গেল। কিন্তু একটা ভোটের উপরে কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্ম নির্ভর করছে। আজকে 10 বছর 20 বছর চাকরি নেই, আপনার পরিবারে যে কোনো হোক, সে টিএমসিপি হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, তার পরিবারের যে সদস্যরা বা ছেলে মেয়েদেরকে আপনারা কষ্ট করে পড়াশোনা করিয়েছেন, তারা বসে রয়েছে চাকরি না পেয়ে। তাহলে আপনি দোষটা কার? দোষটা তো আপনাদের, কারণ আপনারা এমন কিছু নির্বাচন করছেন যে নির্বাচনের বলে কিন্তু আজকে চাকরি বাকরির কোনো খবর নেই। তাহলে আপনার ছেলেমেয়েরা ভালো ফার্স্ট ক্লাস পেয়েও তো চাকরিতে বসারও সুযোগ পাচ্ছে না। এটা কিন্তু আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কি, আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কিন্তু সরকারের হাতে নির্ভর করে। তো আপনি যদি একটা অযোগ্য সরকার বা অযোগ্য প্রতিনিধি দাঁড় করেন, তাহলে সেক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খর্ব হবে। সেক্ষেত্রে আপনি বাড়ির ক্ষেত্রে আপনার নিরাপত্তা পাবেন না। তৃতীয় হচ্ছে জিনিসপত্রের দাম থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য সব কিছু কিন্তু গভর্নমেন্টের উপর নির্ভর করে। তাই জন্য আমাদের নির্বাচন সিলেকশনটা কিন্তু
ঠিকঠাক করে করতে হবে এবং এই গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের কাঁধে সকলকে তুলে নিতে হবে। দ্বিতীয়ত, শুধুমাত্র ভোট হয়ে গেল যেদিন ভালো হলো তা নয়। আমরা জানি দেখো আমি এই সমস্ত জায়গাগুলো ছিলাম, তো গণনা থেকে শুরু করে সমস্ত জায়গায় আমি ছিলাম, কি হয় আমি জানি। আমি পোলিং এজেন্ট হিসাবে আমি বসেছি। তোমাদেরকে আমি কি বলেছি, ভোট আমি অনেক লোকসভা ভোট থেকে, বিধানসভা ভোট থেকে শুরু করে, পঞ্চায়েত ভোট থেকে শুরু করে সমস্ত ভোটের পোলিং এজেন্ট হিসাবে আমি নিজে বসেছি। আমি কি বলছি, আমার ওয়ার্ডে মেম্বারও পর্যন্ত রয়েছে। তো সেক্ষেত্রে আমি পোলিং এজেন্ট ছিলাম, কীভাবে গণনা কেন্দ্রে কারচুপি হয়, কিভাবে কি হয়, সেগুলো আমি সমস্ত কিছু আমি দেখেছি নিজের চোখে। তাই জন্য অভিজ্ঞতাটাকে তোমাদের কাছে শেয়ার করছি। এবং আপনাদেরও দায়িত্ব রয়েছে প্রশাসনকে মান্যতা দিয়ে, প্রশাসনের সমস্ত আদেশ মেনে যেখানে গণনা কেন্দ্র হবে, ভোট যেদিন হয়ে যাবে তারপর থেকে দরকার আমরা 7 দিন যদি ভোটের গণনা হতে বাকি রইল, সেই বিধানসভার সমস্ত মানুষ 7 দিন রাত জেগে সেই গণনা কেন্দ্রের বাইরে দরকার মাঠে ময়দানে শুয়ে থেকে সেই গণনা কেন্দ্রগুলোকে পাহারা দেব। দ্বিতীয় কথা হচ্ছে, যেদিন ভোট গণনা হবে সেদিন আমরা সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একত্রিত হয়ে সেই গণনা কেন্দ্রগুলোকে, যাতে ওখানে কারচুপি না হয়, সেটাও কিন্তু আমাদেরকে সবাইকে কিন্তু সাবধানে একসাথে সমবেত হয়ে গণনা কেন্দ্রগুলোকে রক্ষা করতে হবে। তবেই কিন্তু এখন যা সিচুয়েশন, সেক্ষেত্রে আপনি কোনো কিছু যে একটা চাইছেন সেটা আপনাদের ইচ্ছে সেটা হবে, নাহলে কিন্তু ম্যাটেরিয়ালাইজ হবে না। আপনারা সারা বছর কিন্তু এভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপে মানে কি বলবো আর কি মন্তব্য করে যাবেন, কমেন্টস করবেন, কিন্তু কিছু লাভ হবে না। মাঠে ময়দানে 2 দিনের নামার সময় আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এক হচ্ছে কি, যেদিন ভোট হবে সেদিন প্রত্যেকটা বুথগুলোকে আপনার মানে ওয়ার্ডে যেখানে ভোট গ্রহণ কেন্দ্র আর কি, বুথগুলোকে রক্ষা করার দায়িত্ব সাধারণ মানুষকে তুলে নিতে হবে প্রশাসনের সমস্ত আদেশ মেনে। দ্বিতীয় কথা হচ্ছে, ভোট যেদিন হয়ে যাবে তার পর দিন থেকে, অর্থাৎ 7 দিন পর যদি গণনা হয়, সেই 7 দিন আপনাদেরকে অ্যাক্টিভভাবে গণনা কেন্দ্রগুলোকে পাহারা দেওয়ার দায়িত্ব নিজের কাছে তুলে নিতে হবে প্রশাসনের সমস্ত আদেশ মেনে। এবং গণনা না হওয়া পর্যন্ত, যদি সকাল 7টা থেকে গণনা শুরু হয় আপ টু সন্ধ্যে 6টা পর্যন্ত চলে, সেখানে একটা মানুষও কিন্তু বেরোবেন না। মানে যেরকম ডে শিফট, নাইট শিফটের যত মানুষ অল্টারনেট করা হয়, পায়খানা পেচ্ছাপ আছে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া আছে, সেরকম করে মানুষ পরিবর্তন করেও গণনা কেন্দ্রগুলোর সামনে থেকে এবং এইটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিতে হবে সাধারণত মানুষকে। প্রশাসনের সমস্ত রকমের মানে আইন কানুন সমস্ত কিছু মেনে, প্রশাসনের আদেশ মেনে, তবেই কিন্তু আপনাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু সফল হবে, নাহলে কিন্তু হবে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল, কিন্তু ভিডিওটা অনেক এডুকেশনাল ছিল, তাই জন্য এত লেন্দি হয়েছে। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে করে সবাই এই যে আমি যে যা কিছু আমার নিজস্ব অ্যাডভাইস নয়, জাস্ট সাজেশনও নয়, যেটা একটা আলোচনা, সেটা শুনে মানুষ অন্তত কিছুটা সচেতন হয়।